বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শনিবার রাজ্য সফরে এসে সেন্ট্রাল স্টেরিলাইজেশন সাপ্লাইয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। তিনি অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের যাবতীয় খোঁজখবর নেন। সেন্ট্রাল স্টেরিলাইজেশন সাপ্লাই ডিপার্টমেন্টের উদ্বোধন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তথা আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী, NHM डायरेक्टर डॉक्टर सिद्धार्थ शिव जायसवाल। प्रधानमंत्री जी मोदी जी का यही कहना है कि हर एक नागरिक सुरक्षित हो, सुरक्षित रहे और उसके लिए उसके पास ही उसके गांव में ही जो सुविधा है वो और स्ट्रेंथन करे और सभी का उसमें ये रहे, चाहे वो आयुष मिनिस्ट्री हो, चाहे वो हमारा हेल्थ मिनिस्ट्री हो, और वो वहाँ पे उपलब्धि हो, मेडिसिन अवेलेबल हो। इसको लेके आगे और ये स्ट्रक्चर स्ट्रेंथनिंग के लिए केंद्र सरकार की तरफ से निधि आवंटित की गई है और आने वाले दिनों में किसी को जैसे कि कहते हैं कि कोई बचे नहीं कि हमें इलाज नहीं हो रहा है, तो सबके लिए, सबकी सुरक्षा के लिए हेल्थ फॉर ऑल ये कंसेप्ट है। मैम, ये जो कैंसर हॉस्पिटल है नॉर्थ ईस्ट का सबसे बड़ा हॉस्पिटल है, बाहर से भी लोग यहाँ पर आ रहे हैं, इसको और भी मॉडर्नाइजेशन करने के लिए क्या क्या पदक्षेप आप लोग लेंगे? जी ज़रूर, आपने बिल्कुल सही कहा कि ये सबसे बड़ा नॉर्थ ईस्ट का कैंसर इंस्टीट्यूट भी है और जैसे कि आपने देखा पिछले दिनों में जब शुरुआत हुई थी 100 बेड का ही था और अभी आगे बढ़ा के उसको 200 बेड तक लाए हैं। आगे आने वाले दिनों में जैसे ही पेशेंट की यहाँ पे बाकी राज्यों से भी यहाँ पे पेशेंट आते हैं, मैंने अभी काफ़ी सारे पेशेंट अंदर देखे कि जो अलग अलग राज्यों से यहाँ पे ट्रीटमेंट लेने आ रहे हैं, तो ज़रूर आगे आने वाले दिनों में और एक्सपेंशन की ज़रूरत है। लेकिन अभी तो फ़िलहाल यहाँ पे ऑन्को सर्जन, ऑन्कोलॉजिस्ट और OT को लेके पहले सुविधाएं उपलब्ध करके और आगे आने वाले दिनों में भी एक्सपेंशन का ज़रूर विचार करेंगे और हेल्थ मिनिस्ट्री की तरफ से और केंद्र सरकार इस पर ज़रूर ध्यान देके ये और अच्छे से लोगों को सुविधा देने के लिए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ধনপুরের রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে শনিবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল এবং পথসভা সংগঠিত করল বিজেপি। 6 সেপ্টেম্বর 23 ধনপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে আজ সোনামুড়ায় বিক্ষোভ মিছিল এবং পথসভা সংগঠিত করল বিজেপি। সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য বিজেপি মহিলা নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সভায় তার দীর্ঘ বক্তব্যে তিনি রাজ্য বিরোধী দলনেতা মানিক সরকারের সমালোচনায় সরব হন। মানিক সরকারের আসল চেহারা, আমার সোনামুড়ার MLA-র আসল চেহারা, শহীদ চৌধুরীর আসল চেহারা, ওই মেলাঘাটের আরেকজন আছে সুরেশ দাস, তারা কমিউনিস্টের যে আসল একটা মাওবাদী চেহারা, নকশালের চেহারা, মানুষকে মানে যারা কমিউনিস্ট তারাই মানুষ, যারা কমিউনিস্ট না সব মানুষ কাফের। এই যে তারা থিওরি, তাদের যে অত্যাচারী সন্ত্রাসী গুন্ডা একটা চেহারা, মানিক সরকারের প্রকৃত চেহারা ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে সাথে গোটা ভারতবর্ষের মানুষ 6 সেপ্টেম্বর দিনের 11টার সময় আমরা ধনপুরে পরিলক্ষিত করছি। অরিজিনাল চেহারা, রাগ ডাক নাই, কোনো মেকআপ নাই, একবারে বাইরে গেছে। সব ইনসান কে অন্দর ভগবান रहता है। মোদিজি আমাদেরকে এই কথা বলেন, সব মানুষের মধ্যে ভগবান থাকে, আল্লাহ থাকে, ঈশ্বর থাকে। সব মানুষকে আমরা যখন সালাম করি, প্রণাম করি, নমস্কার করি, মানুষটাকে নমস্কার করি না, ওর ভেতরে ঈশ্বরটাকে, আল্লাহটাকে আমরা নমস্কার করি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি আর আপনারা সেই আগের পুরানো খেলায় মেতেছেন। আমি সেই দিন বলেছিলাম আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি আহ্বান করছি 2023 পর্যন্ত আমরা কিচ্ছু পাবো না মনে করবেন। 2023 পর্যন্ত যাতে দাঁত চেপে এনসিতে মানিক সরকারকে জবাব দেব, সাংগঠনিক জবাব দেব। সরকার সরকারের কাজ করবে, আমরা সংগঠনের লোক সাংগঠনিক ভাবে কাজ করব। এবং আমি বলেছিলাম साधारण CPM का कैडर के साथ मेरा कोई बैर नहीं, मानिक सरकार आपका खैर नहीं। আপনারা সারা বেচারা আপনি পাগল হয়ে গেছেন, আপনারা সামনে কলা গাছ পুকুরে রাখতে লাগবেন। পাশাপাশি তিনি এদিন সংবিধানের 4র্থ স্তম্ভ তথা দুটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন,
সরকার থাকার পরে যদি আপনারা এমন করতেন পারেন, এবার আপনারা সরকার থাকাকালীন মানুষগুলোকে কিতা করছেন, এটা পরিষ্কার সবার মন হয়ে গেছে। তাদের সাথে বুঝে গেছিল বন্ধু। আপনাদের এই ঘটনার কারণে 8 তারিখে আগরতলা মিছিল সংগঠিত হয়েছে। কিছু যুব মোর্চার ছেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ PB-20 উপরেও অল্প বিস্তর আক্রমণ করেছে। আমি সেই আক্রমণকে নিন্দা জানাই। আপনারা দেখেছেন, আমি সেই পত্রিকার মালিক সম্পাদকের সঙ্গে রাত্রিবেলা দেখা করতে গেছি আগরতলা গিয়ে। আমরা এই ধরনের হামলা হুজুগকে আমরা বরদাস্ত করি না। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণাংশ সভাপতি দেবব্রত ভট্টাচার্য, 22 সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার প্রমুখরা। সভায় এসে হয় এক মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বটতলা মহারাজাদের শ্মশান পরিষ্কার করলেন উপজাতিরা। বটতলা মহারাজাদের শ্মশান পরিষ্কার করলেন উপজাতিদের বিভিন্ন সংগঠনের লোকজন। তাদের দাবি রাজ্য সরকারের কাছে রাজাদের এই স্মৃতিকে হিস্টোরিক্যাল জায়গা হিসেবে, টুরিস্ট স্পট হিসেবে তৈরি করার জন্য। রাজ্য এবং বহিরাজ্যের মানুষ যাতে এখানে এসে পুরনো জিনিস সম্বন্ধে জানতে পারে, সেরকম একটি টুরিস্ট স্পট গঠন করার জন্যই আজকে এই সাফাই কর্মসূচি হাতে নিয়েছে উপজাতিদের বিভিন্ন সংগঠন। প্রথম সবাইকে নমস্কার জানাই আমি। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য এতে, আমাদের যেহেতু আমরা সবার ত্রিপুরাবাসী, ত্রিপুরা নাগরিক, তো আমাদের এটা দরকার, যেহেতু এটা আমাদের রাজবংশের মহাশ্মশান। তো এটা আমাদের ফার্স্ট অফ অল আমাদের পরিচয়, যে রাজ পরিবার থেকে আমাদের পরিচয় যে আমরা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরার আগে আমাদের রাজাগুলি যে বাস করে গেছেন, রাজত্ব করে গেছেন, এটা আমাদের পরিচয়। এটাকে ধরা রাখার আমাদের দরকার আমি মনে করি। কেননা আমাদের জানা আছে যে, আমার কাছে খবর আছে যে কোনো জায়গার যদি 100 বছর রানিং করে যায়, তাহলে ওটার কাজ করার জন্য, ওটার যত্ন করার জন্য, যেগুলি স্মৃতি ধরে রাখার জন্য ওই সব জায়গাগুলির একটা ফান্ড আসে, যেটা সেন্ট্রাল প্রজেক্ট থেকে, সেন্ট্রাল সরকার থেকে। কিন্তু এই প্রজেক্টের মধ্যে, এই কাজগুলির মধ্যে 7টা জায়গা আছে, যে জায়গাগুলির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা স্টেট মিউজিয়াম হয়ে গেছে 1 নাম্বার, এটা কিন্তু 2 নম্বরে আসে এই মহাশ্মশানটা, কিন্তু এটা এখনো কাজ করা হয়নি। আর বাকিগুলি আছে আপনার কসবা কালীবড়ি, এরপরে আছে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির, এরপরে আছে নীরমহল, এরপরে আছে খয়েরপুরের 14 দেবতা বাড়ি, এরপরে আছে উনকুতি। এই 7টার নাম আছে আমাদের কাছে, যে এইগুলি কাজ করার জন্য বাজেট আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কিন্তু এইগুলি কোথায় যায় আমি এখনো জানি না। এটাই আমাদের দেখার, যে 7টা জিনিসের মধ্যে, 7টা জায়গাগুলির মধ্যে যদি 6টা জায়গার ডেভেলপ হয়ে গেছে, তাহলে এই একটা জায়গা কেন এখনো জঙ্গল হয়ে আছে? সবার ফার্স্ট অফ অল তো এটাই আমাদের পরিচয়, যে এটা নট, আমি এখানে মনে করি না শুধু ত্রিপুরাসার বলে, এখানে যত রকমের জাতি, যত রকমের লোক বাস করে, সবাই ত্রিপুরার নাগরিক। এটা আমাদের পরিচয়, এটাকে আমরা সামনে ধরে নিয়ে আসার, এটা একটা হিস্টোরিক্যাল জায়গা বানানোর, যার কারণে আজকে ফার্স্ট পদক্ষেপ নিলাম আমরা পরিষ্কার করে তোলার। তো সামনে আরও আছে, যে এইগুলি নিয়ে সেটা একটা ট্যুরিজম প্লেস বানানোর জন্য আমি সরকারের কাছে, আমি সবাই মিলে আমি সরকারের কাছে দাবি করব যে এটাকে একটা সুন্দর হিস্টোরিক্যাল জায়গা বানিয়ে তোলার জন্য। তো ওটা নিয়ে সেটা আজকে প্রথম উদ্যোক্তা শুরু হলাম। সামনে আরও কাজ আছে আমাদের বড়, তার জন্য আমি সবাইকে আমন্ত্রণ করতে চাই যে এখানে শুধু ত্রিপুরাসার না, যতজন এখানে বাস করে ত্রিপুরা রাজ্যে, যত জাতি হোক, সবারই এটা একটা পরিচয় যে আমরা ত্রিপুরা নাগরিক। তো এটাকে তুলে ধরার জন্য সবাই সঙ্গে দিলে ভালো হবে। কি নাম আপনার? আমার নাম শিবানী দেববর্মা। আচ্ছা, কার উদ্যোগে এটা হচ্ছে? এটা আসলে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি, আমার একটা সোসাইটি, যেটা নিয়ে সেটা আজকে স্টার্ট হলাম। কিন্তু এখানে অনেকজন যোগ দিয়েছে, অনেক জায়গার থেকে লোক এসছে, তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা এখনও আসেনি, আমার আশা থাকবে সামনে রাস্তার মধ্যে সবাই আসবে, সামনে যাওয়ার মধ্যে সবাই এগিয়ে আসবে। তো সবাইকে আমন্ত্রণ রইল যে সামনে আমাদের এই জায়গাগুলিকে আমরা তুলে ধরার জন্য সবাই আসুক। মানে কি করার পরিকল্পনা রয়েছে এই সোসাইটি? অ্যাকচুয়ালি সামনের দিকে আমরা সোসাইটি নিয়ে কাজ করব না, আমরা সবাই মিলে কাজ করব। এটাকে একটা ট্যুরিজম প্লেস তো করবোই, এটার সাথে এই জায়গার মধ্যে কত কিছু পরিবর্তন করণ যায়। বিশেষ করে আমাদের লাস্ট যে রাজা ছিলেন, যে ত্রিপুরা রাজ্যের বাস করে গেছেন, ত্রিপুরা রাজ্যে চালিয়ে গেছেন, যে মহারাজা বীর বিক্রম, তাইনের শ্মশানটা এখনও মন্দির বানানো হয়নি। এটা সবচেয়ে দুঃখজনক আর সবচেয়ে লজ্জাজনক মনে করি আমি। কারণ আমাদের এই রাজার নামে আজকে এয়ারপোর্টটার নাম চেঞ্জ হয়ে গেছে। আমরা একদিনের ছুটি নেই,
একদিনের ছুটি আমরা এই দিন কাটাই, কিন্তু ওনার শ্মশান থেকে আজ অবধি কাজ করা হয়নি। তো ওটা নিয়ে সেটাই সামনে অনেক বড় কাজ আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিজেপি প্রদেশ সদর দপ্তরে বিজেপি তপশিলি জাতির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির তপশিলি জাতির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় আজ বিজেপির প্রদেশ সদর দপ্তরে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুদিনের সফরে আসা নিরুপম দাস এবং সভাপতি তপশিলি জাতি মোর্চার টুডন দাস সহ অনেকে। তাছাড়া রাজ্যের তপশিলি জাতি রাজ্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। मैं आसाम का रहने वाला हूँ। मेरे सम्मानीय सभापति जी ने अपने को बोला है। मैं प्रदेश का अध्यक्ष भी था, अभी तो राष्ट्रीय कमेटी का दायित्व में हूँ और इसी त्रिपुरा स्टेट और मणिपुर स्टेट का मेरे को प्रभारी का दायित्व मिला हुआ है। आप लोग का जानकारी देने के लिए मैं देता हूँ कि हम लोग का राष्ट्रीय कार्यकारिणी समिति का उत्तर प्रदेश में 18 सितंबर एंड 19 सितंबर में हम लोग का नेशनल एग्जीक्यूटिव मीटिंग है। ये नेशनल एग्जीक्यूटिव का मीटिंग का पहले मेरे जो दायित्व दिया हुआ है प्रभारी का त्रिपुरा और मणिपुर, मैंने त्रिपुरा में आया, मेरे ये संगठन का स्थिति कैसा है, हम लोग का मरसा का स्थिति कैसा है, कैसे काम चल रहा है, डिस्ट्रिक्ट कमेटी बना कि नहीं बना, जिला कमेटी बना कि नहीं बना, ऊपर से मंडल कमेटी, मंडल से बूथ कमेटी आके हम लोग इसका चर्चा किया है स्टेट प्रेसिडेंट जनरल सेक्रेटरी के साथ में। और इससे हमको जानकारी मिला हुआ है कि हम लोग का संगठन का जितना डिस्ट्रिक्ट है ये डिस्ट्रिक्ट बन गया और हम लोग का त्रिपुरा में 60 मंडल है, मंडल सरकार ब्लॉक लेवल कमेटी है संगठन का, उसमें हम लोग 59 बन गया और एक नहीं बना है जिसमें हम लोग का कोई SC लोग है ही नहीं। और ऊपर से जितना बूथ कमेटी होना चाहिए हो गया। और इस आने का पहले मेरे को एक सूचना मिला है जो त्रिपुरा गवर्नमेंट है, अभी विप्लव देव माननीय मुख्यमंत्री विप्लव देव का नेतृत्व में जो सरकार चल रहा है उसमें हम लोग का SC का सीट है, यहाँ पर रिजर्वेशन सीट है 10 तो रिजर्वेशन सीट है 10। ये 10 में हम लोग का ये लास्ट इलेक्शन में हम लोग का 8 भाजपा को मिला है, बीजेपी को मिला है और वहाँ से और दो सीट हम लोग जनरल विधानसभा से मिला हुआ है। इन्हें टोटल हम लोग का 10 त्रिपुरा में MLA है, 10 MLA है। 10 MLA का कुछ दिन आगे हम लोग का यहाँ से SC कम्युनिटी से भगवान दास को मिनिस्ट्री में लिया हुआ है। ये एक SC मरसा त्रिपुरा का एक खुशी का बात है। और ऊपर से और राष्ट्रीय जो हम लोग का मोदी सरकार है, मोदी सरकार में त्रिपुरा से जो MP है हम लोग का प्रतिमा भौमिक महाशय को यहाँ से सेंट्रल गवर्नमेंट का मिनिस्ट्री मिला है, सोशल जस्टिस एंड एम्प्लॉयमेंट मिनिस्ट्री, वहाँ का MOS मिनिस्टर से। और उसका भी कुछ दिन पहले आशीर्वाद यात्रा भी हो गया है। और यहाँ पर हम लोग का SC कम्युनिटी से SC का जो संगठन है, जो हम लोग का हुआ मंडल कमेटी है या डिस्ट्रिक्ट कमेटी है, ये प्रतिभा भूमि को संवर्धना देने के लिए, सम्मान देने के लिए, क्योंकि उसको सेंट्रल मिनिस्ट्री मिला है त्रिपुरा से, इसीलिए उसको देने के लिए यहाँ पर मीटिंग चल रहा है। इसका कुछ कवच भी चल रहा है, प्रिपरेशन भी चल रहा है, ये खुशी की बात है। और ऊपर से त्रिपुरा का जो संगठन है, त्रिपुरा स्टेट में हम लोग का बीजेपी का भाजपा का जो संगठन है, ये संगठन आने वाला समय में और शक्तिशाली करने के लिए हम लोग SC कम्युनिटी से रेबोटी दास को तो हम लोग स्पीकर था, स्पीकर से लिया करके हम लोग का SC कम्युनिटी था, वो था MLA था, स्पीकर था, उसको संगठन का
भाजपा संगठन त्रिपुरा में शक्ति खाली करने के लिए, इसको और आगे बढ़ाने के लिए उसको संगठन का दायित्व दिया हुआ है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় রাধানগর অবস্থিত একটি হোটেলে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় রাধানগরের এক হোটেলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, জয়া দত্ত, পারমিতা সেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ আরও অন্যান্যরা। ধীরে ধীরে রাজ্যে তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা রাজনীতি অভিজ্ঞ মহলের। ত্রিপুরাতে বাম জমানায় কোনো উন্নয়ন হয়নি। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে মানুষের কাজ কি করে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটি মানুষের জীবনে উন্নয়ন পৌঁছিয়েছে, রাজ্যে উন্নয়ন হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় কোনো উন্নয়ন বাম জমানাতে হয়নি। এখানকার মানুষ ভুল করে ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে পরে বোধহয় এখানে উন্নয়ন হবে। উল্টে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে আরো অনুন্নয়ন হলো। শিক্ষকদের চাকরি গেল, ছাত্রদের পরীক্ষা নিয়ে অনেক গন্ডগোল হলো, মানুষের জীবনের কোনো সুরাহা হলো না কষ্টের। সেই জন্য তারা বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছেন। মানুষের আহ্বানে তৃণমূল কংগ্রেস এখানে আসছে। এই সবাই কোন কোন দিক নিয়ে আলোচনা হতে পারে, কোন কোন দিক নিয়ে, মানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? এটা মহিলা সংগঠনের সভা, তৃণমূল মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আমি এখানে মহিলাদেরকে তাদের প্রগতি, তাদের উন্নতি এবং তাদের সমগোত্রীয় অন্য মহিলারা জেলায় যারা আছেন সকলের জন্য কিভাবে কাজ করা যায় তাই নিয়ে আমরা আলোচনা করব। আগামী দিন কতটুকু আশাবাদী? আমরা ভীষণভাবে মানুষের স্বার্থে এখানে কাজ করতে গিয়ে দেখেছি যে মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুক এবং এখানে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। কি মনে করছেন ম্যাডাম, আপনি তো তার আগেও এসে গেছেন, বর্তমানে যে রাজ্যের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কি বলবেন? আপনাদের আগামীতে কি কর্মসূচি রয়েছে সেই বিষয়গুলো যদি একটু বিস্তারিতভাবে বলেন। একটা বিষয় জানেন তো, রাজনীতিতে রাজনৈতিকভাবে লড়াই করলে সুবিধা হয়, কিন্তু রাজনীতিতে যদি কেউ হিংসার পথ নেয়, কেউ যদি কাউকে অন্য রাজনৈতিক দলকে মারধর করে, আটকাতে চেষ্টা করে, এমনকি কালকের একটা ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা প্রতিবাদ মিছিলে ভারতীয় জনতা পার্টির কর্মীর কোমলে পিস্তল গোজা, অস্ত্র, মারামারি, রক্ত, বোমা, অগ্নিসংযোগের গণতান্ত্রিক রাজনৈতিক কোনো স্থান নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার রাজ্য জুড়ে 57টি লোক আদালতে বেঞ্চ বসে। শনিবার সারা রাজ্যে 57টি লোক আদালতের বেঞ্চ বসে। 2711টি মামলা এদিন নিষ্পত্তির জন্য উঠে জেলা দায়রা আদালতে। সকাল থেকে মামলা নিষ্পত্তি করতে ভিড় ছিল লক্ষণীয়। বিবাহ সংক্রান্ত মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা এবং জমি সংক্রান্ত মামলা সহ অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেন আইনজীবী সঞ্জয় ভট্টাচার্য। আজকে সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও সারা রাজ্যে মোট 57টি লোক আদালত বেঞ্চ গঠন করা হয়েছে। এই 57টি লোক আদালত বেঞ্চে সর্বমোট 2711টি মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে। এই 2711টি মামলার মধ্যে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা হলো 866টি এবং ব্যাংক ঋণ অনাদায়ী প্রাক মামলা বিরোধ সংক্রান্ত বিষয় হলো 1845টি। সর্বমোট 2711টি মামলা নেওয়া হয়েছে। এর মধ্যে মোটরযান দুর্ঘটনা সংক্রান্ত অ্যাপিল মামলা হলো 17টি, যেগুলো নেওয়া হয়েছে মাননীয় হাইকোর্টের মধ্যে যে লোক আদালত বেঞ্চটা গঠন করা হয়েছে ওইখানে নিষ্পত্তির জন্য। এছাড়াও বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে যে লোক আদালত বেঞ্চ গঠন করা হয়েছে ওগুলোতে নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে মোটরযান দুর্ঘটনা সংক্রান্ত 228টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত 165টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি অপরাধ সংক্রান্ত 285টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 150টি মামলা, জমি অধিগ্রহণ সংক্রান্ত 5টি মামলা এবং অন্যান্য দেওয়ানি মামলার সংখ্যা 16টি। এছাড়াও আমি যেটা আগে বলেছিলাম, ব্যাংক ঋণ অনাদায়ী
প্রাক মামলা বিরোধ সংক্রান্ত 1845টি বিষয় এই লোক আদালতে নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি যথেষ্ট সংখ্যক মামলা এই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং এর ফলে আমাদের রাজ্যের আদালতগুলির মামলার চাপটাও কিছুটা কমবে। ধন্যবাদ। স্যার, সদর মহকুমায় কয়টি মামলা আজকে? এট প্রেজেন্ট আমার কাছে সদর মহকুমা সংক্রান্ত কতটি মামলা আছে সেটা রাইট নাও দেওয়া সম্ভব না, এখন ফাইলটা দেখে বলতে হবে। এখানে আমার কাছে টোটাল যেটা আছে সেটা আমি বলে দিলাম, সর্বমোট যতগুলি মামলা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক কলহের জেরে প্রতিবেশী লাঠির আঘাতে মৃত্যু এক যুবকের। ঘটনা এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় এলাকায়। এয়ারপোর্ট থানার নরসিংগড় এলাকায় প্রতিবেশী সুজিত সরকারের লাঠির আঘাতে গুরুতর আহত সঞ্জিত সরকার, বয়স 40। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। শুক্রবার রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সঞ্জীব সরকার নামে ওই ব্যক্তি। জিবি হাসপাতালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় আজ। সঞ্জিত সরকারের পরিবারের তরফ থেকে অভিযুক্ত সুজিত সরকার এবং তার স্ত্রীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়, কিন্তু পুলিশ এখন অবধি কাউকে আটক করতে কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ নিয়ে প্রশ্ন তোলে মৃত পরিবারের লোকজন। এভাবে পারিবারিক কলহের জেরে প্রতিবেশী লাঠির আঘাতে যুবকের মৃত্যু ঘিরে এলাকায় রয়েছে উত্তেজনা। এক মহিলা আইতো পরে মহিলাটা এক পুরুষের লোক ইয়ে করতো, নানান তান করতো। তো 1-2 মাসে এমনি চলতাসলো পরে সকালে আইলে বিকালে যাইতো, বিকালে আইলে ভোরবেলা যাইতো। তো এমনি চলতেছে পরে আমার মা কইছে যে তুমি মা কইতাছে পরে এই বাড়ি তুমি এদিকে আইও না, ভাড়াটা বদনাম করো না। এরপরে কে কইছে এই কথা? আমার মা কইছিল, মহিলাটা সুন্দর ঠিক কইছে, ফারার লোক কইছে। তারপরে আচ্ছা মহিলাটা কিতা করছে, যার বাড়িতে মহিলাটা আইতো না তারা জামাই বই কিতা করতো, হেরা 2 জনরে দিয়া তো জামাই বউ বাইরে যাইতো। তো হেরা ঝুমকা শেষ হইতো ফোন করতো, তারপরে হেরা 2 জন বাড়িতে আইতো। পরে এরপরে মা পরে কোনের পরে তারপরে তাই মহিলাটা কিতা হচ্ছে, মহিলাটা সুজিতের বউরে কইছে যে বেড়ারা আমার বাবুরা মারছে। তাইনের বউরা কইছে পরে তাইনের বউ কইছে জামাইয়ের কাছে, জামাই আয়াসেরা মদ খায় আয়া আমার মার যে বহা নানান তান মুখ বাসার কি বিশ্রী বহা। তো বহার পরে আমি আর বাবু শুনতাছি। তারপর বাবু আছে না, কইতাছে যে কারে বকতাছ। এরপরে ইটা কয়াসিরা সুজিত কিতা করছে, গড় বিখ্যাত দুধটা ঢুকছে পরে এরপরে আমার বাবু গেছে বাড়ি, কারে বকতাছ সুন্দর টিয়া কইতাছে কারে বকতাছ তুমি এমনি। এরপরে কিতা করছে, দুয়ারের সামনে দাঁড় রয়েছে, দুয়ারের সামনে বড় একটা মুড়া বেন্দাল দাঁড় রয়েছে। পরে বাবু কালি কইছে এমন ফিটা দিছে, হাত মা তো করে বাইঙ্গালাইছে, বাম হাত বাইঙ্গালাইছে। কে মারছে? ওই সুজিতে বউ মারছে, মারছে জামাইও মারছে। মৃত্যু কালকে 9টার সময়। কি নাম তোমার বাবু? বাবু সঞ্জিত সরকার। বয়স কত? বয়স 40। বাড়ি কোন জায়গায়? বাড়ি নরসিংগড়, ভাগলপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার 7 সকালে আচমকিত অগ্নিকাণ্ডে আতঙ্কিত আইজিএম হাসপাতাল। আইজিএম হাসপাতালে একটি টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন লেগে যায় আজ সকালে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ দমকল কর্মীদের খবর দেওয়া হলে 30 মিনিট পর আইজিএম হাসপাতালে ছুটে আসে। তারা অতি উত্তেজিত হয়ে পড়ে হাসপাতালের রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। শহরের সরকারি নিরাপত্তা কর্মীরা 7 সকালেই এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল আইজিএম হাসপাতাল। আমরা এনে খবর গেছে আইজিএম এর টিকিট কাউন্টার মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট হইতেছে। তারপরে আমরা লগে আইসি খবর পাইয়া বাস আমরা সিউটো দিয়ে আমরা নেমে নিয়েছি। হাসপাতালের স্টাফ যারা রয়েছে তারা অভিযোগ আধা ঘন্টা ধরে আপনারা ফোন করছে, কিন্তু না আমরা ওই তো কাছে তো এনে দেরি হয়েছে না। এই জায়গাটা আইতে কি আধা ঘন্টা? কর্মী এবং পেশেন্ট পার্টি সবারই বক্তব্য যে 8 ঘন্টা হয়েছে আপনারা ফোন করেছে। আপনারা যদি ওদেরকে বলা হয়েছে 112-তে ফোন করার জন্য। না আমরা কল পাওয়ার লগে আমরা বসছি। আমরা যে আছি এখানে 10 মিনিট, আপনাদের কোনো খবর নেই। ফায়ার সার্ভিসের 150 বড় দূরত্ব। ফায়ার সার্ভিস থেকে এখানে আসতে কত? আপনাদের মনে হয় না যে আপনাদের কর্তব্য গাফিলতি? না আপনার লগে সরকারি লগে। এখন কি আগুন নিয়ন্ত্রণে আছে? আগুন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1893 সালে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে আয়োজিত হয় ভারত জাগো দৌড়। 1893 সালে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা দিয়েছিল স্বামীজি। তাকে স্মরণীয় করে রাখতে আজ এই ভারত জাগো দৌড়। উদ্যোক্তা ক্রিয়া ভারতী।
সকালে রাজবাড়ি থেকে উমাকান্ত একাডেমি পর্যন্ত হয় এই ভারত জাগো দৌড়। মূলত দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রীড়া দপ্তরের এই উদ্যোগ। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা SB দেববর্মা সহ সংগঠনের নেতৃত্বরা। এখানে মাননীয় মনোজ দাস মহোদয় ব্যাখ্যা করেছেন এবং এটাকে শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব যে আদর্শ অবলম্বনের জন্য আমাদের তথা ভারতবাসীকে অনুপ্রাণিত করেছিলেন, সেই পথে ভারতবর্ষের বিশেষ করে ক্রীড়া জগতে ভারতকে যাতে উপযুক্ত মানচিত্রে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই প্রচেষ্টা প্রতিনিয়ত থাকবে। ক্রীড়া দপ্তর থেকেও আমরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া অ্যাক্টিভিটিস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভেহিকেল চেকিং করাকালীন সময়ে একটি বাইক থেকে উদ্ধার 80 বোতল ফেন্সিডিল। আজ সকালে খোয়াই ট্রাফিক ইউনিটের পুলিশরা ভেহিকেল চেকিংয়ে বসে খোয়াই সিঙ্গিছড়া এলাকায় চেকিং করার সময় একটি বাইককে আটক করে এবং ওই বাইকের একটি ব্যাগ থেকে 80 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আমাদের খোয়াই ট্রাফিক ইউনিটের স্টাফরা খোয়াই সিঙ্গিছড়া এলাকাতে ভেহিকেল চেকিং করছিল। খোয়াইয়ের দিক থেকে একটি বাইক যার নাম্বার হলো টিয়া 06C5481, এই বাইকটি খোয়াই দিক থেকে সিঙ্গিছড়ার দিকে আসছিল। তখন সন্দেহ হতে আমাদের ট্রাফিকের স্টাফরা বাইকটিকে আটকানোর পরে বাইকটি থেকে 80 বোতল ফেন্সিডিল রিকভারি হয় এবং আমরা অভিজিৎ দেবনাথ নামে লোকটিকে আমরা ধরতে সক্ষম হই ফেন্সিডিল সহকারে। সে বলেছে মালগুলি খোয়াই পুরান বাজার এলাকা জনৈক একজনের দোকান থেকে এনেছে। আমরা তদন্ত করছি পরে বলা যাবে। এনডিপিতে একটি মামলা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। ঘটনা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। বাইক দুর্ঘটনা প্রত্যেক দিনই কোথাও না কোথাও হয়ে চলেছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাইক দুর্ঘটনায় আহত এক যুবক। আহত যুবককে জিবি হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার নাম জানা যায়নি। ওই যুবক ওই এলাকারই হবে বলে জানা গেছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ইন্ডাস্ট্রির মধ্যে ঠিক আনছি কিভাবে হ্যাঁ বাইক নাম পাইছেন না? নাম পাইছেন কয়জন আহত হয়েছে? একদিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার উপর ফেলে রাখা আবর্জনা পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কাজ হচ্ছে না। অবশেষে ব্যবসায়ী সমাজ দ্বারস্থ হল সংবাদ মাধ্যমের। বিগত 15-20 বছর ধরে মহারাজগঞ্জ বাজারের নেতাজি মার্কেটের রাস্তার অবস্থা বেহাল। বিগত সরকার এবং বর্তমান সরকারকে বারবার চিঠি দেওয়ার পরেও কোনো ধরনের উদ্যোগ নেই সংস্কারের। তারপর ব্যবসায়ীরা মিলে 25 লক্ষ টাকা ব্যয়ে নিজেদের উদ্যোগে তৈরি করেছে রাস্তা। কিন্তু রাস্তা তৈরি করতে গিয়ে যে ধরনের মেটেরিয়ালসগুলো উঠেছে রাস্তা থেকে এবং ড্রেন থেকে, সেগুলোকে মার্কেটের সামনে রাস্তায় রাখা হয়েছে এবং সেগুলোকে আগরতলা পৌর নিগম যাতে সরিয়ে নিয়ে যায় সেজন্য পৌর নিগমকে বলা হয়েছিল। পাশাপাশি চিঠির মাধ্যমেও বারবার বলা হয়েছে এবং চিঠি দেওয়া হলেও কোনো ধরনের কাজ করছে না আগরতলা পৌর নিগম। তাই ব্যবসায়ী সমাজ মিলে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছে। আমার নাম সুদীপ শাহ, আমি মহারাজগঞ্জ বাজার নেতাজি মার্কেটের একজন ব্যবসায়ী। বিগত 10-15 বছর ধরে 10-15 বছর আগে থেকে আমরা এই মার্কেটের রোডের যে বাজে অবস্থা, বৃষ্টি হলে কাচের হয়ে যা, প্যাক হয়ে যা, কোনো মালিক কাস্টমার কেউ আসতে পারছে না, ব্যবসায় সাংঘাতিক ক্ষতি হচ্ছে। তা আমরা বিগত আগের সরকারকে 8-10 বার চিঠি দেওয়া হয়েছে, তারপর বর্তমান সরকারকেও 2-3 বার রিমাইন্ডার চিঠিতে দেওয়া হয়েছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপর আমরা মার্কেটে ব্যবসায়ী সমিতির নিজেদের উদ্যোগে এই রুট করেছি যাতে এখানে মার্কেট মহারাজগঞ্জ বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার, এই বাজারে যাতে মান সম্মান সৌন্দর্য বজায় থাকে। কিন্তু আমরা নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তা করার পর রাস্তার এই কনস্ট্রাকশন পিরিয়ডে যে গার্বেজটা বেরিয়েছে এটা আমরা রোডে ফেলেছি। দেখতে পারেন এখানে দুইটা নেতাজি মার্কেট গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2 এর সামনে যে মাটির স্তূপ বিগত 25 দিন ধরে পড়ে আছে। এটার জন্য আমরা মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করেছি, চিঠি দিয়েছি, চিঠির মাধ্যমে ওদেরকে অবগত করেছি যে এটা করিয়ে দিন, কারণ এটা মহারাজগঞ্জ বাজার, নিত্যদিন গাড়ি ঘোড়া সবসময় এখানে জাম থাকে। কিন্তু আজকে অবধি গভর্নমেন্ট কোনো এসব পদক্ষেপ নিচ্ছে না, এমসি নিচ্ছে না। এই চিঠি যেটা আমরা মার্কেট থেকে মিউনিসিপ্যালিটিকে দিয়েছি,
এই আমরা রোডের জন্য আমরা সরকারকে জানিয়েছি, এটা আমাদের মনে হয় 20-25 নম্বর চিঠি হবে, কিন্তু আজকে অবধি সরকারের কোনো পদক্ষেপ নেই, যার জন্য আমরা নিত্যদিনের এই সমস্যা ভুগছি। এখন এটার অবস্থা দেখতে পাচ্ছেন, রিক্সা গাড়ি ঘোড়া এখানে সব সময় জাম। এই প্যান্ডামিক সিচুয়েশনে করোনাকালে এই যে পরিস্থিতি, এটা সমাজের জন্য সবার জন্য ক্ষতিকর। আমাদের মেইন হচ্ছে আমরা নেতাজি মার্কেট ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার স্থিত। আমাদের যে এই রাস্তা নেতাজি মার্কেটের, এটা একটা বৃহৎ বাজার, তাই এখানে 200-250 দোকানদার আছে। আমাদের 35 বছর যাবৎ আমরা এই এক কাদার মধ্যে দোকান দেবো। লাস্টলি আমরা ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তক্রমে আমরা একটা বাজেট করেছি 25 লক্ষ টাকার উপরে। সেই বাজেট নিয়ে আমরা রাস্তাগুলি সিসি ব্লক দিয়ে করিয়েছি। এই রাস্তাগুলি করতে গিয়ে রাস্তা এবং ড্রেনের যে নিজেদের উদ্যোগে স্ব-উদ্যোগে ব্যবসায়ী সমাজের সিদ্ধান্তক্রমে সেই আমাদের নিজেরা ব্যবসায়ী টাকা দিয়ে এগুলি করেছি। সেই করতে গিয়ে যে রাস্তা এবং ড্রেনের যে গার্বেজগুলি উঠেছে সেগুলি আমাদের এখানে স্ট্রেংথেন হয়ে আছে। কোনো কাস্টমার, কোনো ঠেলা কিছুই ঢুকতে পারে না বাজারে। 25 দিন যাবত এগুলি পরে আছে। তো আমরা মিউনিসিপ্যালিটিকে বারবার বলেছি, বলার পরেও কোনো কাজ হচ্ছে না। তারপরে চিঠি দিয়েছি, তারপরে কোনো হ্যান্ডেল নেই। সরকারের কাছে একটাই মেসেজ থাকবো, আমরা যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশে ব্যবসাটা করতে পারি, অতি দ্রুতগুলি মালগুলি পরিষ্কার করি। আগের যে কাউন্সিলর ছিলেন উনি এই এলাকার ছিল? উনি এই এলাকার ছিল। অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে সেন্ট্রাল জোন, এটা সেন্ট্রাল জোনের আন্ডারে। সেন্ট্রাল জোন সবসময় দেখছেন। তো ওনারা জানতো কি? কাউন্সিলর জানতো, রাস্তাটা খারাপ জানতো। হ্যাঁ, আমাদের অলরেডি শৈলেশ যাদব 3-4 বার এখানে ভিজিটও করেছে। এখন যে কমিশনার আছে ডিএম সাহেব, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্টও আমরা চেয়েছিলাম, ওনাকেও ভাবছিলাম এনে দেখাবো, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি, দেখাতে পারিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।